ভিউয়ার্স, আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে পলিটিক্যাল থট এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা। আজকে রাজনীতি এবং ঈদ আড্ডা আ করার জন্য আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের সাংবাদিক এবং ইউনেস্কো ক্লাব পুরস্কার যিনি সাংবাদিক আমির মানিক। মানিক ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। ঈদ কেমন কাটালেন? পলিটিক্যাল থট এর দর্শকদের যদি বলতেন। অনেক, অনেক ধন্যবাদ যারা দেখছেন এই মুহূর্তে। ঈদ কাটিয়েছি, ভালোই কাটিয়েছি। বিশেষ করে গ্রামে যাওয়ার সুযোগ হয় ঈদের সময়। তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গ্রামে গেলে শেকড়ের কথা মনে পড়ে। স্কুল, কলেজের সময়টা স্মৃতিপটে ভাসে। বাবা-মার সাথে ঈদ কাটানো হয়, গ্রামের মানুষদের সঙ্গে কথা হয়। অনেক চমৎকার, অসাধারণ। আচ্ছা, আপনার এই চিন্তা শক্তি দিয়ে আপনি গ্রাম এবং যে শহর এই দুটোর আ পার্থক্য আপনি কি আ বুঝেন বা কি ফিল করেন? না, শহরে তো নাগরিক সকল সুবিধা পাওয়া যায়। কিন্তু গ্রামে পাওয়া যায় না। দেখুন বিদেশির মানে এখন যারা উচ্চবিত্ত রাষ্ট্র আছে, যেসব রাষ্ট্র আছে যারা নিজেদেরকে ধনী বলে দাবি করে, সেইসব রাষ্ট্রে কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য নেই। যে গ্রাম অবকাঠামোগত একটা ভিন্নতা আছে। যে গ্রামে সবুজ প্রকৃতি থাকবে, সেখানে বাড়িঘর নিশ্চয়ই আলাদা থাকবে, বাড়ির সামনে উঠোন থাকবে, ধান ক্ষেত থাকবে হয়তো, ফসলের ভূমি থাকবে। শহর আবার সেখানে মার্কেট থাকবে, বিভিন্ন স্থাপনা থাকবে, ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র থাকবে। কিন্তু অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। আমরা কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে তাই দেখি। ধরুন আমি যদি চীনের কথা বলি, চীনের গ্রাম এবং শহরের মধ্যে নাগরিক সুবিধার ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। ধরুন এখানে বসে যদি আমি 5G পাই, ইন্টারনেট সুবিধা। হ্যাঁ, ইন্টারনেট সুবিধা, তাহলে গ্রামেও আমি 5G পাবো। এটা হচ্ছে আমার রাইট। সুবিধা। এখানে আমি যেমন একটা ভালো একটা মৌলিক অধিকার। হ্যাঁ, ভালো হসপিটালে চিকিৎসা নিতে পারছি। গ্রামের মানুষও যেন পারে, গ্রামটির আশেপাশে যেন ভালো চিকিৎসা কেন্দ্র থাকে। বিদ্যুৎ, হ্যাঁ, বিদ্যুৎ যদি বলি। তো এভাবে সকল গ্যাস, নাগরিক সুবিধা যেন নিশ্চিত থাকে, সেই ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। রাইট। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র যেহেতু আসছেন, রাষ্ট্র আপনার রাষ্ট্র কেমন আছে? বাংলাদেশ এবং বাংলাদেশের অনেক ইতিহাস আমরা আ মোগল আমল থেকে যে বাংলার যে ঐতিহ্য ৫২ সাল, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭১, ৯০, তারপর ২৪। ২৪ আসলো। ২৪ এ আপনার যে রিয়ালাইজেশন যে বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। আপনি একজন নতুন প্রজন্মের কর্ণধার। আপনি লিখনীতে আপনার ছোঁয়ায় আপনার বাংলাদেশকে স্বপ্ন দেখেন, স্বপ্ন গড়েন। আমি যদি জানতে চাই যে আপনার এই বাংলাদেশ আজকের আজকের দিনে কেমন আছে আপনার বাংলাদেশ? একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে বাংলাদেশ। ক্রান্তিকাল কেন? যে আপনারা সবাই জানেন যে গণ-অভ্যুত্থান হলো ২০২৪ এর ৫ই আগস্ট। দীর্ঘ ১৬ বছরের যে জঞ্জাল, সেটাকে সরিয়ে নতুন বাংলাদেশের পতাকা উড্ডীন করা একটা কঠিন ব্যাপার। সেই কঠিন ব্যাপারটা আবার সবার ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। আরো জটিল। কারণ মানুষের বহুমত থাকবেই। এই বহুমতকে এক সুতোয় গাঁথার চেয়ে চ্যালেঞ্জিং আর কিছু নেই। তো সেই চ্যালেঞ্জিং সময়টা পার করছে। আশা করছি যে নির্বাচন হলে অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো ধীরে, ধীরে কাটবে। আমি মনে করি বাংলাদেশে যদি একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা চালু হয়ে যায়, তাহলে এই দেশকে আর কেউ দামিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ আপনাকে। দামিয়ে রাখতে পারবেন না। আপনি নির্বাচন কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যিনি কর্ণধার আছেন প্রধান উপদেষ্টা ইনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব। এবং গতকাল আমি আমার এক ছোট ভাই বিদেশ থাকে, ওর সাথে কথা বলছিলাম যে সে আ গাড়িতে যখন উবারে উঠে তখন অনেক সময় বিভিন্ন মার্কেটেও স্যারের ছবি দেখে তারা প্রাউড ফিল করে। আমি যদি জানতে চাই যে এই যে নির্বাচন নিয়ে চিন্তা, উনার চিন্তা ৩ টি জিনিস এখানে সংস্কার, বিচার এবং নির্বাচন। এই ৩ টি বিষয়ে যদি আ নির্বাচনকে যদি আমরা প্রাধান্য দিই, যে এই যে আন্দোলন ১৭ বছরের আন্দোলন, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনা, সকল কিছু মিলিয়ে আপনি কি মনে করেন এই ৩ টির মধ্যে কোনটি আগে হওয়া উচিত? বিচার নাকি সংস্কার নাকি নির্বাচন? আমি যেটা মনে করি যে সংস্কার আগে হওয়া উচিত।
কেন? সংস্কার না হলে আপনি নির্বাচন কিভাবে করবেন? আপনি কি পুরনো বিধি ব্যবস্থায় নির্বাচন করবেন? তাহলে তো গ্রহণযোগ্য হবে না। তাহলে তো মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। আপনি পুরনো কাঠামো ১৬ বছর যেভাবে নির্বাচনের আয়োজন করেছে, সেটাই যদি হয়, মানুষ তো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না। পেশি শক্তি, কালো টাকা, জোর জবরদস্তি আপনি কি তাহলে এগুলোই হবে। নির্বাচন কমিশনকে ইঙ্গিত করছেন? নির্বাচন কমিশনকে অবশ্যই ইঙ্গিত করছি। যেমন এই সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে, তারা নির্বাচনী ব্যবস্থার সংস্কার না করেই কমিশন পুনর্গঠন করেছে। মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়া নেই, গাড়ি আছে। এইরকম হলো নির্বাচন কমিশন এর পুনর্গঠনের অবস্থা। মানে যেহেতু ৬ টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে একটা কমিশন হচ্ছে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার। তো নির্বাচনী ব্যবস্থায় সংস্কার কার্যক্রম ঐক্যমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য হবার পরে নির্বাচন কমিশন যদি গঠন করা হতো, তাহলে কিন্তু খুবই চমৎকার হতো। এটা একটা গলদ হয়েছে। এখন দেখেন, একটা প্রশ্ন উঠেছে যে আগের মতোই টাকা খরচ হবে। আগের মতোই এখানে পেশি শক্তি। যার যেখানে প্রভাব আছে সে জিতে যাবে। ভোট কেন্দ্র দখল করবে। এটা যদি হয় তাহলে তো আর গণ অভ্যুত্থান হয়ে কোনো লাভ হলো না। যেটা হতে হবে, যেমন একটা উদাহরণ দেই, যে সংস্কার প্রস্তাবে আসছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারণার ব্যবস্থা করা হবে। ধরুন আপনার সংসদীয় এলাকা, সেখানে ৫ টি প্রচারণা সভার ব্যবস্থা করা হবে। জনগণ থাকবে। প্রার্থী যদি হয় ২০ জন, ২০ জন প্রার্থী মঞ্চে উঠবেন। তারা তাদের কথা বলবেন। ৫ মিনিট বা ১০ মিনিট করে চমৎকার! সময় পাবেন, তাই না? হুম। তাহলে কি খরচ আপনার একদম কমে গেল। দ্বিতীয়ত হচ্ছে পোস্টার। আমরা নির্বাচন এলে পোস্টার, ব্যানার, ফেস্টুনের একদম ছড়াছড়ি দেখি। তো সেক্ষেত্রে আরেকটা প্রস্তাব এসেছে, সেটা বিরক্তির কারণ, বিরক্তির জনগণের কারণ বিরক্তির কারণ। অবশ্যই, এবং কি পরিমাণ অপচয় অপরিচ্ছন্ন হয়, অপচয় হয়, অপরিচ্ছন্ন হয়, এবং এখানে রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, মানে টাকার একটা হোলি খেলা হয়। তো সেক্ষেত্রে যে প্রস্তাবটি এসেছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রার্থীকে সাদা কালো পোস্টার ছেপে দেওয়া হবে সমসংখ্যক। হ্যাঁ? এবং কমিশনের পক্ষ থেকে লাগিয়ে দেওয়া হবে। তো তাহলে তো খুব চমৎকার হয়ে গেল। চমৎকার! চমৎকার। চমৎকার! খরচ কিন্তু অনেক কমে এলো। সাধারণ ভোটারদের মধ্যেও তখন কোনো আফসোস থাকবে না যে হ্যাঁ, রেজাউল ভাই আমারে টাকা দিল না, বা আমাকে কম দিল, মানিক ভাই বেশি দিল। তাহলে মানিক ভাইকে ভোট দেই। নির্বাচন কমিশনই যদি এগুলো বন্ধ করে দিতে পারে একদম, হুম। তাহলে আমাদের যাদের কালো টাকা নেই, তারাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার একটা স্বপ্ন দেখতে পারি। ধরুন আপনার জনপ্রিয়তা আছে, কিন্তু আপনার টাকা নেই, এবং আপনার লেঠেল বাহিনী নেই ভোট কেন্দ্র পাহারা দেবার। আপনি রেজাউল করিম, আপনি আপনার এলাকায় বিপুল জনপ্রিয়। কিন্তু এগুলো আপনার নেই। কারণ এগুলোর এরেঞ্জ করতে গেলে আপনার টাকা দরকার। ঠিক না? এখন লেঠেল বাহিনী পুষতে হলে টাকা দরকার। প্রত্যেক লেঠেল কর্মীকে ৳৫,০০০ করে দিতে হবে। তো এরকম যদি আপনি আপনার সংসদীয় এলাকায় ১০০ বা কেন্দ্র থাকে, সেখানে যদি আপনি ১০০ কেন্দ্রে যদি ৫ জন করে দেন, তাহলে ৫,০০০। ৫,০০০ গুণন ৫,০০০ কত? অনেক ৫ ৫ ৳২৫,০০,০০০ শুধু আপনার এই অপচয়। লাঠিয়ালদের পেছনে খরচ হবে। কিন্তু যদি নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করে দেয়, তখন আপনার লাঠিয়ালের দরকার হবে না। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে, জাতীয় সংসদ একটি মহান জায়গা, কি বড় জায়গা। যেখানে একটি রাষ্ট্রের আইন তৈরি হয় এবং ইতিমধ্যেই আমরা ফ্যাসিস্টদের আমলে অথবা বিগত দিনে আমরা দেখেছি যে, আ অনেকেই যারা যাদের যোগ্যতার কোনো মা মানদণ্ড ছিল না, যে সেই ক্যান্ডিডেট হয়ে যেতে পারত। আপনি কি মনে করেন যে এখানে একটা আ অ্যা সংসদ সদস্য হওয়ার জন্য একটা মানদণ্ড দরকার? শিক্ষার হতে পারে অথবা বিভিন্ন বিষয়ে হতে পারে, তার সামাজিক যোগ্যতা হতে পারে। সকল কিছু মিলিয়ে একটা আ রিকোয়ারমেন্ট, যেটা যোগ্যতার যে রিকোয়ারমেন্ট, সেটা কি থাকা দরকার বলে আপনি মনে করেন? অবশ্যই এখানে শিক্ষার উন্নত বিশ্বে যেরকম আছে। শিক্ষার একটা নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। এসএসসি যিনি হোক, আইন তৈরি করবে। এইচএসসি হোক, যিনি আইন তৈরি করবেন তাকে তো যোগ্য হতে হবে। মানে জনগণ নির্বাচিত করবে বলেই আপনার কোনো শিক্ষার কোনো নির্দিষ্ট যোগ্যতা উল্লেখ করা থাকবে না বা শর্ত থাকবে না, তা তো হয় না। সেটা কি সংস্কার করা প্রয়োজন? অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে জাতীয় নির্বাচনের ইতিমধ্যেই আ
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিরোধ রয়েছে, বিভিন্ন দল বিভিন্ন রকম মতামত দিচ্ছেন এবং ইতিমধ্যেই আপনাদের প্রধান উপদেষ্টা মহোদয় আহ, এপ্রিলের 2026 এপ্রিলের প্রথমার্ধে হওয়ার যে কোনো দিনে হওয়ার একটা ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যেই বড় দল জাতীয়তাবাদী দল সেটি তারা এখনো মেনে নেয়নি বা অন্যান্য দল তাদের মতামত ব্যক্ত করছেন। আপনি একজন সাংবাদিক হিসাবে এবং আপনি একজন দেশের সুনাগরিক হিসাবে আপনি কি মনে করেন যে এপ্রিলে যে তারিখটি সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি সাফিসিয়েন্ট বা আহ, ভালো হয়েছে বা খারাপ হয়েছে, কোনটি আপনি মনে করেন? আমার কাছে মানে যেটা মনে হচ্ছে যে আমি যে দুটো বিষয়ের কথা বললাম আপনাকে, এপ্রিলে নির্বাচনের তারিখ, ওই দুটো বিষয় যদি বাস্তবায়ন করা হয় তাহলে সমস্যা নেই। কোন দুটো? একটা হলো নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনের উদ্যোগ, কোনো প্রার্থীদের উদ্যোগে নির্বাচনী প্রচারণা হবে না, নির্বাচন কমিশন প্রচারের ব্যবস্থা করবে। এক। দুই নম্বর হচ্ছে পোস্টার সংক্রান্ত যে সংস্কার প্রস্তাব আসছে, যে নির্বাচন কমিশন সবাইকে পোস্টার সমসংখ্যক পোস্টার করে দেবে সাদা কালো। এই দুটো যদি বাস্তবায়ন হয় তাহলে রাজনৈতিক দলগুলো যে আশঙ্কা করছে যে রমজানের মধ্যে প্রচারণা করতে হবে, ব্যয় বেশি হবে, হ্যাঁ, ঝড় জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, আমি মনে করি যে এগুলো কাটিয়ে উঠতে পারবে। এখন ধরুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে যেহেতু ফেব্রুয়ারির ২০ তারিখে রোজা শুরু হবে, শেষ হবে ধরুন আহ মার্চের মার্চে মার্চের ২০ বিশের ২১ ঈদ হবে। তার মানে আমি কতদিন সময় পাচ্ছি? এখানে ১০ দিন আর ওই মাসে এপ্রিলের ১৫ দিন, ২৫ দিন। 25 তো ২৫ দিন এর সময়, এর মধ্যে আমরা জানি যে তাফসিল ঘোষণা ৪৫ দিন আগে করতে হয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একজন প্রাজ্ঞ রাজনীতিক। তিনি বলেছেন যে রমজানে আসলে প্রচারণা চলে গেলে খরচ বেশি হবে, সবাইকে খাওয়াতে হবে। যদি নির্বাচন কমিশন, যেহেতু এটা ৫ই আগস্ট পরবর্তী নির্বাচন, যদি এই নিয়ম করে দেয় যে নির্বাচন কমিশনের প্রচারণা ব্যতীত অন্য কেউ কোনো প্রচারণা করতে পারবে না, তাহলে কিন্তু প্রার্থীদের এই যে টাকা খরচের চাপ নিতে হবে না। প্রার্থীরা নির্বাচন কমিশন ঘোষিত প্রচারণায় অংশ নেবে, তাদের অবস্থান তুলে ধরবে, বিগত সময়ের তাদের সফলতাগুলো বলবে মানুষের কাছে, তাদের আগামী দিনে কি করবে সেগুলো বলবে। দেখা যাবে যে সাধারণ মানুষও তখন কিন্তু মাইন্ডসেটে ধরে নেবে যে হ্যাঁ, নির্বাচন কমিশন যেহেতু এই উদ্যোগ নিয়েছে তা আমাদের তো করার কিছু নেই, আমাদের খাওয়ানোর কিছু নেই, টাকা দেওয়ার কিছু নেই, চমৎকার। তাই না? তো সুতরাং আমি মনে করি যে এপ্রিল কোনো প্রতিবন্ধকতা নয়, যদি এই দুটো সংস্কার বাস্তবায়ন হয়। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে যেহেতু এপ্রিল আর ডিসেম্বর আছে, সেটি যদি রোজা যেহেতু 20 ফেব্রুয়ারি থেকে শুরু, আহ, জানুয়ারি থেকে করলে অসুবিধা কি? বা 20 ফেব্রুয়ারি আগে করলে অসুবিধা, সেটা ফেব্রুয়ারিতে হোক। সেটা যেটা বলেছেন, এটা এটা একটা যুক্তি আছে। আপনি যেটা বলেছেন যে ফেব্রুয়ারিতে হোক। এখানে দেখুন, রোজাটা হ্যাঁ, আপনি যখন কোনো ব্যক্তিকে দায়িত্ব দেন, ধরেন আপনি আপনার একটা ঘর নির্মাণ করতে দায়িত্ব দিলেন। বিএনপি সহ বড় রাজনৈতিক দল বা গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকে এনে ক্ষমতায় বসিয়েছে, ঠিক না? এটা কি মিথ্যা? না সত্য। সব দল, বিএনপি সহ সকল গণ অভ্যুত্থানের পক্ষের দল ঐক্যমত্যের ভিত্তিতেই তো দিয়েছে। সত্য। দেখুন, যখন দায়িত্ব দিয়েছে তখন কিন্তু বলে নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আপনি ৬ মাসের জন্যে দায়িত্ব পেলেন। এটা কিন্তু বিএনপিও বলে নাই, জামাতও বলে নাই, এনসিপি, আদার্স আরো যারা আছে কেউ বলে নাই। বলেছে কি? ছেড়ে দিছে যে আপনারাই জানাবেন জাতিকে কতদিন থাকবেন। ঠিক কিনা? তো যদি আপনি আপনার ঘর নির্মাণের জন্য কাউকে দায়িত্ব দেন, কোনো ইঞ্জিনিয়ারকে, তো উনি বলতে পারেন যে দেখুন ঘরটাকে সুন্দর করে তৈরি করার জন্যে আমার এই সময় প্রয়োজন, একটু বাড়তি সময় প্রয়োজন। বিএনপির সঙ্গে এই সরকারের তফাৎ কতটুকু? ৩ মাসের। ৩ মাসের না, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। আর সরকার এপ্রিলে দেবে। মানে সরকার এই এপ্রিলে যদি দেয় তাহলে তার বেশি লাগছে কি ৩ মাস। 2 মাস, ফেব্রুয়ারি, জানুয়ারি বা ফেব্রুয়ারি। মানে আমি বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ। এপ্রিলে তো নির্বাচন সে দিচ্ছে। তো ৩ মাসের ব্যবধান হচ্ছে, মানে মতের দ্বিমত হচ্ছে বিএনপির সঙ্গে। তো বিএনপি এত বৃহৎ একটা দল। ১৬ বছর তারা নিপীড়নের মুখে ছিল। ৩ মাস কি তারা সহ্য করতে পারবে না?
এটা আমার মনে হয় বিএনপি শেষ পর্যন্ত মেনে নেওয়া উচিত। মেনে নেবে। কারণ আসল সামনে তো কাজ আছে। বিচারেরও একটা দৃশ্যমান অগ্রগতি জাতি মানে দেখতে আপনি চায়। বলতে চাচ্ছেন যে বিশেষ করে নির্বাচন কমিশনের যে নির্বাচন পদ্ধতি বা নির্বাচন যে সংস্কার, নির্বাচনকালীন যে সংস্কার সেটি প্রয়োজন আপনি মনে সেটি করেন? প্রয়োজন। এখন দেখুন বিএনপি ধরুন বিএনপির একজন প্রার্থী তিনি সত্যিকার অর্থে একটা এলাকায় জনপ্রিয়। কিন্তু তার অপোজিশনে যারা থাকবেন, ধরুন তাদের মাসল ম্যান আছে, তাদের মানি আছে, ব্লাক মানি। বিএনপির ওই প্রার্থীকে, ওই জনপ্রিয় প্রার্থীকে ওই ব্লাক মানি, মাসল ম্যানদের হারিয়ে দেওয়া হলো। তো এটা তো কাঙ্ক্ষিত না। এটা তো ঠিক। এরকম তো হতে পারে, হতে পারে না? আচ্ছা আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিল। তারা আসলে সকল জেলায় বা সকল থানায় তাদের যে রাজনৈতিক যে দলীয় যে ভিত্তিটা, দল যে গড়ার যে একটা নির্বাচন করার যে প্রস্তুতি অথবা অন্য জামাতের কথা যদি বলি, অন্য রাজনৈতিক দলগুলো তো সকল দল কি এই ডিসেম্বরে বা জানুয়ারিতে অথবা এপ্রিলে প্রস্তুত কিনা? আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি, আমি যেটা দেখছি, দলগুলো প্রস্তুত না। এপ্রিলেও প্রস্তুত না। যে যাই বলুক না কেন। দেখেন বিএনপির মতো, আমি যদি বিএনপির কথা বলি, বিএনপির মতো বড় রাজনৈতিক দলের একজন প্রার্থী অনেক প্রার্থী থেকে বাছাই করা খুব চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সংসদীয় আসনে ২ জন ৩ জন করে প্রতিদ্বন্দ্বী আছে। সেগুলো মিটমাট করা, নিজেদের মধ্যে একজন প্রার্থীকে বাছাই করা, তাকে দাঁড় করিয়ে রাখা, তার গ্রহণযোগ্যতার জন্যে জনমানসে আবারও পুনরায় আস্থা আনা, এগুলো কিন্তু চ্যালেঞ্জিং। বিএনপি নিঃসন্দেহে জনপ্রিয়, এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বড় দল। কিন্তু এই চ্যালেঞ্জগুলো তো সামনে আছে যে বিএনপি ধরুন আপনার এলাকায় আপনিও চাচ্ছেন। আরো এরকম ৩ জন চাচ্ছে। তাহলে এই ৩ জনের মধ্যে সমঝোতা করে ৭ জন যাচ্ছে। ৭ জন চাচ্ছেন। তো একজনকে দেয়া এটা চ্যালেঞ্জিং না? অনেক তো সুতরাং সময় তো নেই। সময় নেই। সময় নেই। হাতে মাত্র ১০ মাস সময় আছে। মাত্র ১০ মাস সময় আছে। তো আমার মনে হয় যে দলগুলো প্রস্তুত না। এখনই প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার। আর মোহাম্মদ ইউনূস মহোদয় তিনি তো বলেছেন যে জুন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তো তারও ২ মাস উনারা ২ আগেই মাস তো, আগে করছে। তাই না? জুনে তো উনার উনি চাচ্ছিলেন জুনে ছাড়তে। তো সেইখানে কিন্তু ২ মাস ছাড় দিয়েছেন। তার মানে এপ্রিলেই কিন্তু উনি উনি ব্যাখ্যা দেননি। কেন উম একটা ৩ ব্যাখ্যা মাস ৪ দিয়েছে। মাস? ওই যে সংস্কার করতে হবে, বিচারের দৃশ্যমান অগ্রগতি। হয়তো মানে উনি যেটা ইঙ্গিত করেছেন যে বিচার কয়েকটা রায় হতে পারে। আর সংস্কারগুলো বাস্তবায়ন হবে। তো আমার মনে হয় যে আমি যেটা হিসাব করছি যে সরকার ২ মাস ছাড় দিয়েছে। মানে আমি একদম খোলাখুলি বলি যে ইউনূস সাহেব তিনি জুন পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ২৬ এর। সেখানে জুন পর্যন্ত ক্ষমতায় না থেকে এপ্রিলে নির্বাচন দিয়ে উনাকে তো এপ্রিলেই চলে যেতে হচ্ছে। ২ মাস ছাড় দিল। আর বিএনপি চেয়েছে ডিসেম্বরে। এখন বিএনপিকে কয় মাস ছাড় দিতে হবে? ৩ মাস। তো তার মানে ১ মাসের একটা তফাৎ হলো। ১ মাসের কথা। সরকার ২ মাস ছাড় দিয়েছে। চমৎকার! বিএনপি যদি ২ মাস ছাড় দেয় তাহলে মার্চে হয় নির্বাচন। আচ্ছা, সেক্ষেত্রে বিএনপিকে আরো ১ মাস ছাড় দিতে হয়। তো এগুলো খুবই সামান্য বিষয়। এগুলো সামান্য বিষয় ঐক্যমত্যে চলে আসবে। ঐক্যমত্য। আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে উন্নয়ন বা দেশপ্রেম থেকে যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের অবস্থান থেকে স্যাক্রিফাইস করে রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ এবং ইতিমধ্যেই আ আপনি জানেন এবং আমরা সকলেই জানি যে উনাকে এই অ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। উনার প্রতি বিশ্বাস রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কিনা? বা আমাদের ঐক্যমত্যের জায়গাটি। রাজনৈতিক দলগুলো কিন্তু প্রত্যেকটা দেশে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে ঐক্যমত্য ঘোষণা করে। এবং এই বিষয়টি আ যেহেতু এপ্রিলে নির্বাচন তারিখ ঘোষণা করেছেন প্রথমার্ধে প্রথমার্ধে এবং দলমতের ঊর্ধ্বে উঠে সকল দলের কি উচিত কিনা যে সামনে দিয়ে এগিয়ে যাওয়া? আ আমি শেষ করব। তার আগে এই প্রশ্নের উত্তর দিয়েই হয়তো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো প্রথমত তিনি রাজি হচ্ছিলেন না, আমরা যতটা জানি। তারপরে বিএনপি, জামাত, নবগঠিত এনসিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এই যে রাজনৈতিক দলগুলো আছে যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারা সবাই মিলেই তো তাকে বসালো। ঠিক না? ওই সময় মানে জুলাই এবং আগস্টে তখন কিন্তু সবার মধ্যে একটা ঐক্যমত্য ছিল। আমার মনে হয় যে বিভেদ না বাড়িয়ে একটা চমৎকার নির্বাচন করে ফেলা প্রয়োজন। এবং
এখানে কাদা ছোড়াছুড়ি প্রয়োজন নেই, কারণ তৃতীয় পক্ষ তো দাঁড়িয়ে আছে। দরজায় ফাঁক পেলেই তারা ঢুকে যাবে। আর যত বিভেদ হবে মানে তখন এই যে সুযোগ সন্ধানীরা ঢোকার সুযোগ পাবে। তো সেজন্য আমি মনে করি যে দ্রুততম সময়ের মধ্যে সবাইকে নির্বাচনের দিকেই ঝাঁপিয়ে পড়া উচিত। ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন এবং ১ মিনিটে আপনার শেষ কথা যদি বলতেন যে নতুন প্রজন্মে আপনি লেখালেখি করেন, গান করেন, সাংবাদিকতা করেন এবং অনেক বড় একজন মানুষ আপনি। আপনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু যদি বলতেন যে রাজনীতি কি করতে ভয় পায় বা নতুন প্রজন্ম যারা তারা ভয় পায়, তাদের যদি ১ মিনিটে বলে আপনার আজকে রাজনীতি করার পেছনে তরুণরা কিভাবে অনুপ্রাণিত হবে যদি সংস্কার কার্যক্রম আসলে বাস্তবায়িত না হয়? ধরুন আমি নির্বাচন করতে চাই। তো আমি তো যখন চিন্তা করি যে নির্বাচন করব, আমি এই কাঠামোর মধ্যে হিসেব করে দেখি যে আমার মিনিমাম ৫০ কোটি টাকা দরকার। তাহলে আমার মতো একজন তরুণের ৫০ কোটি টাকা সংগ্রহ করা কি সম্ভব? তো আমি নির্বাচনে পাস করতে পারবো না। কিন্তু মানুষ আমাকে চায়, মনে করুন। কিন্তু আমি পারছি না, আমার কাছে টাকা নেই। টাকা থাকলে আমার কাছে আমি জিম্মি। তো সেইজন্য আমি মনে করি তরুণরা নির্বাচনে আসবে। যদি আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমটা চালু করতে পারি, বিশেষ করে নির্বাচন পদ্ধতিকে একদম স্বচ্ছ করে ফেলতে পারি। নির্বাচন নিয়ে কোনো কালো টাকার ছড়াছড়ি হবে না, পেশিশক্তি হবে না। একদম জনগণ নির্বিঘ্নে ভোট দেবে, আমানত স্বরূপ ভোটটা গণনা করা হবে। 100% স্বচ্ছ। এই পদ্ধতিটা চালু হোক, আর আমি কিছু চাই না। বাংলাদেশে আমার কিচ্ছু প্রয়োজন নেই। শুধু নির্বাচন পদ্ধতিটা ঠিক করে দেন। দেখেন এই দেশ তরতর করে এগিয়ে যাবে ৫ বছর পর, পর স্বাধীনভাবে। মানুষ যখন প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে, তখন যারা রাজনীতিতে আসবেন বা ভোটে দাঁড়াবেন তারা কিন্তু ভয়ে থাকবে। তারা জনগণের শক্তিকে তখন মানতে বাধ্য যে না, আমাকে দিন শেষে জনগণের কাছে যেতে হবে। সুতরাং জবাবদিহি করতে হবে। আমাকে অন্যায় কিছু করলে হবে না। এটাই শুধু যদি আমরা ঠিক করতে পারি জাতি হিসেবে, এখন সময় এসেছে, তাহলে সবার জন্য মঙ্গল হবে। সবার জন্য। ধন্যবাদ আমিরুল মোমিন মানিক। দর্শক আপনারা শুনছিলেন যিনি খুব রাজনৈতিক বিশ্লেষক এবং দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন, লেখালেখি করছেন এবং বাংলাদেশকে অনেক গবেষণা করেন উনি। উনি বলছিলেন যে ইঙ্গিত করছিলেন যে নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য বাংলাদেশ থেকে তো আমাদের তৈরি করে দিতে হবে। যারা রাজনীতিবিদ রয়েছেন তারা সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশন সংস্কার তথা সকল কিছু সংস্কার করে তাদেরকে তৈরি করে দিতে হবে। ধন্যবাদ দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন এবং মানিক ভাই এত ব্যস্ত আজকে সময় দিয়েছেন। পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভকামনা নিয়ন্ত্রণ। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। সে পর্যন্ত শুভকামনা নিয়ন্ত্রণ।